সাংবাদিক ভাইরা, সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, আজকে আমরা আপনাদের জেলাতে আসতে পেরেছি। আপনারা একটি চমৎকার আয়োজন করেছেন। আপনাদের ব্যানারে আপনারা উল্লেখ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাহেব তিনি বক্তব্য রেখেছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর আমার পরে বক্তব্য রাখবেন। আজকে মানুষের কিসের ক্ষুধা? মানুষের কি শুধুমাত্র ভাতের ক্ষুধা? সবার বক্তব্যের মধ্যে কি কথা ছিল? সবাই একটি কথাই বলেছে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ক্ষুধা, বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা। আজকে কি আমাদের সেই ভোট দেওয়ার স্বাধীনতা আছে বন্ধুগণ? আমরা কি এই যে 24 সালে 7ই জানুয়ারি যে দামি নির্বাচন হয়েছে, আমরা কি ভোট কেন্দ্রে গিয়েছিলাম? আমরা ভোট কেন্দ্রে যাইনি। এই যে উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আমরা কি ভোট দিতে যাব বন্ধুগণ? আমরা কি ভোট দিতে যাব না। কারণ লাভটা কি? আপনি ভোট দেন আর না দেন, আওয়ামী লীগের যিনি মনোনীত তিনি পাশ করবেন। আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গিয়েছে, নৌকা প্রতীকে নির্বাচন করতে লজ্জা পাচ্ছে। এখন স্বতন্ত্র স্বতন্ত্র খেলা, এই খেলায় আমরা অংশ নিব না। কিন্তু আমরা মাঠে খেলতে চাই, রাজপথ গরম করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আমাদের দল মাত্র 2 বছর, এই 2 বছরের মধ্যে প্রত্যেকটা জেলাতে আমাদের কমিটি রয়েছে, প্রত্যেকটা উপজেলা ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে। হয়তো আমরা সংখ্যায় আওয়ামী লীগ বিএনপির মতন এত বড় দল হতে পারি নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আওয়ামী লীগ বিএনপির পরে যে মধ্যবর্তী দলগুলো রয়েছে তার ভিতরে গণ অধিকার পরিষদের অবস্থান। প্রত্যেকটা জেলায় আমরা আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ প্রস্তুত করার চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা সাহস করে গণ অধিকার পরিষদের রাজনীতি আপনারা শুরু করেছেন। এখানে আমাদের বক্তারা বলেছেন যে অনেকে ভয়ের কারণে, নানান সমস্যার কারণে হয়তো গণ অধিকার পরিষদের মিছিল মিটিং আসতে পারছে না। আমাদের সভাপতি নুরুল হক নূরকে ভালোবাসে, গণ অধিকার পরিষদকে ভালোবাসে। এই ভালোবাসাকে পুঁজি করে প্রত্যেকটা ঘরে ঘরে গণ অধিকার পরিষদের ঘাঁটি গড়ে তুলতে হবে। এজন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এখানে মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, আমরা মঞ্চে আছি এই কারণে আমরা নেতা আর আপনারা কর্মী। এই নেতাদের শুধুমাত্র দায়িত্ব পালন করতে হবে সেটি কিন্তু নয়। একজন নেতার থেকে একজন দক্ষ কর্মীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে গণ অধিকার পরিষদের রাজনীতি প্রতিষ্ঠা করা। গণ অধিকার পরিষদ কি চাই বন্ধুগণ? গণ অধিকার পরিষদ চাই বাংলাদেশের গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার। গণ অধিকার পরিষদ জাতীয় স্বার্থের কথা বলে। আজকে কোথায় বাংলাদেশের জাতীয় স্বার্থ? আমাদের বিজেপি মোল্লা বলেছেন যে এই সরকার আমাদের সরকার নয়, এই সরকার নরেন্দ্র মোদীর সরকার। এখানে বিএনপির জেলা সভাপতি তিনি বলেছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন শেখ হাসিনা নিজেকে এখন মুখ্যমন্ত্রী মনে করে, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশকে এখন সিকিম মনে করে, ভারতের অঙ্গরাজ্য মনে করে। কিন্তু আমাদের বুকে সাহস, মনে বল আর এই দেহে রক্ত থাকা অবস্থায় আমরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দিব না। আমরা ভারতের কোন রাজ্য বানাতে দিব না। বাংলাদেশের প্রতি আমাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকে, এদেশের জনগণের প্রতি আমাদের যদি দায়বদ্ধতা থাকে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে, গণ অধিকার পরিষদ
যে আহ্বান জানিয়েছে, আপনাদের সকলকে এখন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললে হবে না, ভোটের কথা বললে হবে না, আমাদেরকে এখন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে হবে। কারণ কি বন্ধুগণ? কারণ সীমান্তে আমার দেশের নাগরিককে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, তিনি হোক আমি প্রধানমন্ত্রী, তাও তো রাষ্ট্র চালাচ্ছেন। কোন কথা বলেন বন্ধুগণ? কোন কথা বলেন? এই যে উত্তরবঙ্গ এখন শুকিয়ে খাল হয়ে গিয়েছে, নদীতে পানি নাই, খালে পানি নাই, এর জন্য দায়ী কে বন্ধুগণ? ভারত। সেই ভারতকে নিয়ে কখনো কথা বলে? কথা বলে না। তিনি কি বলেন? তারা বলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা বলেন রাখি বন্ধনের সম্পর্ক। স্বামী আমাদের ঘরে পিটাবে আর আমরা কিচ্ছু বলতে পারবো না। আমার দেশের এই নদীগুলো আজকে শুকিয়ে অঙ্গার বানিয়ে ফেলাচ্ছে, পানি নাই, চাষাবাদ নাই। আজকে দেশে দুর্ভিক্ষ লেগে গিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী কোনো বক্তব্য নাই। ভারত আজকে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আপনারা দেখেন নাই, পত্রিকায় প্রকাশিত হয়েছে, ভারতের কূটনীতিকরা বলেছে যে নির্বাচনের আগে আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে, আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে। এই যে পিটার হাস, তিনি নির্বাচনের আগে বেশ ভালোই কথাবার্তা বলছিলেন। বিএনপির অনেক নেতা বলেছেন যে তিনি দেবতার হয়ে এসেছেন, সেই নেতা আবার আওয়ামী লীগে যোগদান করেছেন। তো যাই হোক, পিটার হাস দেবতা হয়ে আসলেন। আমরা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকলাম, যে কারণে 28 অক্টোবরের পরে আমরা আন্দোলন সংগ্রাম করি নাই। করেছি বন্ধুগণ? আমরা মনে করেছি আমেরিকা সব উদ্ধার করে দিবে, শেখ হাসিনার পতন হয়ে যাবে। এখানে বিএনপির এই উপজেলার সভাপতি বক্তব্য রেখেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এর দায় আমাদেরকে নিতে হবে, আমরা ব্যর্থ। বলেছেন না বন্ধুগণ? তার মানে কি? তার মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছিলেন, পুলিশের হুইসেল শুনলে পালিয়ে যাবেন, এরকম নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই সাহসী ছাত্র এবং যুব নেতৃত্ব, যারা পুলিশের হুইসেল শুনলে, সারেন্ডারের শব্দ শুনলে তারা পালিয়ে যাবে না। যদি আমরা এরকম নেতৃত্ব গড়ে তুলতে পারি, তাহলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব এবং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য হওয়া থেকে, অঙ্গরাজ্য বানানো থেকে আমরা আমার দেশের মা মাটি মানুষকে রক্ষা করতে পারবো। বন্ধুগণ, আমাদের সকলকে আন্দোলন করতে হবে। আমি সামনে যারা আছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। প্লিজ সাইলেন্ট, যারা বক্তব্য শুনবেন না তারা যান, আর যারা থাকবেন তারা থাকেন। আমাদেরকে আন্দোলন সংগ্রাম করার জন্য বেশি নেতা কর্মী লাগবে না। 5000 মানুষ কাপুরুষ শুধুমাত্র লোক দেখিয়ে মিছিল মিটিং করলে হবে? 5000 মানুষের সমান 100 জন সাহসী মানুষ। আমরা 100 জন সাহসী বীর সৈনিক তৈরি করতে চাই। আমরা 5000 সাহসী, 5000 কাপুরুষ, আমরা সেই সৈনিক আমরা চাই না। শুধুমাত্র বাংলাদেশে যে গণতন্ত্র এখন নাই, বাংলাদেশ একটি তাবেদার রাজ্য হয়ে গেছে, এর দায়ভার আমাদেরকেও নিতে হবে। কারণ দেশে এখন নেতৃত্বের সংকট, দেশে এখন যোগ্য নেতৃত্বের গভীর সংকট চলছে। আমাদের জননেতা, আমাদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি এই প্রজন্মের যোগ্য নেতা, তিনি এই প্রজন্মের সাহসের প্রতিভাব। তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, এদেশের নামাকি মানুষকে রক্ষা করতে হবে, ভারতের কমিউনিস্ট শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে, আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জাত এবং ভোটের অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভগবান করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, আপনারা প্রস্তুত নেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বিনামিন মোল্লা ছাত্রতা বলেছে যে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে,
যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। তাই বলে কি আমরা ভয়ে রাজনীতি বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকবো? আমরা ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো না। আমাদেরকে যদি কেউ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে। এই জাতিকে গণ অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং নেতৃত্বের সংকট, সেক্ষেত্রে নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন এবং নেতৃত্ব নিন। আপনাকে এই কাজটি করতে হবে। এখানে অনেক সাংবাদিক এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের জেলা নেতৃবৃন্দ যে প্রোগ্রাম আয়োজন করেছেন, আজকে আমরা ঢাকা থেকে এসেছি, তারা আজকে এখানে এসেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাংবাদিকরা এই সমাজের দর্পণ। আজকে আমাদের কথাগুলো তারা মানুষের কাছে পৌঁছে দেয়। হাজার হাজার লাখ লাখ মানুষ উদ্বুদ্ধ হয়। আজকে সাংবাদিক সমাজ তারাও শোষিত, বঞ্চিত, তারা লিখতে পারে না, বলতে পারে না। এখান থেকে হয়তো বক্তব্য নিয়ে যায়, অফিস যদি অ্যালাউ না করে সেটি ছাড়তে পারে না। আমি সাংবাদিকদেরকে দোষ দেব না। তারা চায় সবকিছু, তারা প্রকাশ করতে চায়, সত্য উন্মোচন করতে চায়, কিন্তু তারা পারে না। হাত পা বাঁধা এই সাংবাদিক ভাইদেরকে আমাদের বাঁচাতে হবে। যে ধরনের আইন তৈরি করা হয়েছে, প্রথমে আইসিটি আইন, এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইন, এই আইনের মাধ্যমে আজকে সাংবাদিকদেরকে কণ্ঠবিদ্ধ করা হচ্ছে। ঢাকার সাংবাদিকরা তাও তো একটু কথা বলতে পারে, কিন্তু মফস্বলে বিভিন্ন জায়গায় দেখবেন সাংবাদিকদেরকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিভাবে হয়রানি করে, বিভিন্ন জায়গায় গুম করেছে। সম্ভবত একজন সাংবাদিক, তিনি চাঁপাইনবাবগঞ্জের, তিনি জানেন আমার এই অঞ্চলেরই, তিনি একজন চেয়ারম্যানের বিরুদ্ধে দেখার কারণে তাকে চেয়ারম্যান লোকজন পিটিয়ে হত্যা করেছিল। এই এলাকা আপনাদের আচ্ছা, অন্য জায়গায়। তো যাই হোক, এরকম অসংখ্য সাংবাদিক আছে যারা সাহস করে সত্য কথা লিখতে চায়, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়। আজকে আমাদেরকে এই সাংবাদিক ভাইদের পাশে দাঁড়াতে হবে। সাংবাদিক ভাইরা, আপনারা সাহস করে আপনাদের লেখনী আপনারা চালিয়ে যান। গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ। আমরা আজকে ঢাকা থেকে এখানে এসেছি, আপনারা চমৎকার একটা আয়োজন করেছেন। আপনাদের জেলা নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। আজকে প্রত্যেকটা জেলায় আমাদেরকে এইভাবে সভা সমাবেশ করতে হবে এবং গণ অধিকার পরিষদের যে রাজনীতি, নতুন ধারার রাজনীতি, সেটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যদি না জেগে উঠি, তাহলে কিন্তু কখনোই আলো আসবে না। এই যে আজকে আধারের অন্ধকারে আজকে বাংলাদেশ বিমজ্জিত, দেশে গণতন্ত্র নাই, একতরফা নির্বাচন চলছে। 14 সালে একটি ভুয়া নির্বাচন হলো, 18 সালে ভুয়া নির্বাচন হলো, 24 সালে ভুয়া নির্বাচন হলো, 8 সালে যে নির্বাচন হয়েছিল সেটি কিন্তু প্রকৃত নির্বাচন ছিল না, সেটি একটি ভুয়া নির্বাচন ছিল ভারতের সহযোগিতায়। অর্থাৎ পরপর 4 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, এটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় না, দেশের জনগণের ভোটে না। তারা আজকে ক্ষমতায় রয়েছে ভারতের ওই নরেন্দ্র মোদীর সহযোগিতায়। আজকে ভারতের দাবিদারি করে আজকে তারা ক্ষমতায় রয়েছে। বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশকে যারা ভালোবাসি, সকল দলকে আমাদের একতাবদ্ধ হতে হবে। বিএনপি, জামাত এবং গণ অধিকার পরিষদ সহ যারা ভোট বর্জন করেছে, সর্বমোট 63টি দল, এই দলগুলোকে আমাদের একতাবদ্ধ হতে হবে। যদি জিততে হয় তাহলে একতাবদ্ধ হয়ে লড়াই করে আমাদের জিততে হবে। আমরা যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মী রয়েছি, আমাদের ভিতরে বিভাজন থাকলে আমরা এই লড়াইয়ে কখনোই জিততে পারবো না। পারবো? সুতরাং আপনারা এই অঞ্চলে যারা রাজনীতি করছেন, আপনারা এই উত্তরবঙ্গের মানুষ, আপনারা অত্যন্ত সৎ, সরল এবং সহজ, আপনাদের ভিতরে কঠিনতা নাই। আজকে আমি গর্ব অনুভব করতে পারছি আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আসতে পেরে। এটি আমের জন্য অত্যন্ত বিখ্যাত। এই জেলাকে আমের জন্য প্রসিদ্ধ জেলা হিসেবে শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, আজকে আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে।
এই জেলার আম আজকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়, রপ্তানি করা হয়, যে কারণে বাংলাদেশের রেমিটেন্স বাড়ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সকল কৃষক শ্রমিক, যে সকল আম চাষী রয়েছে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাই যে আপনারা বাংলাদেশের সম্মান বয়ে এনেছেন, আপনারা রপ্তানি আয় বাড়িয়ে দিয়েছেন, আপনারা এদেশের খাঁটি মানুষ, আপনারা দেশের খাঁটি সন্তান, সোনার সন্তান। এই উত্তরবঙ্গ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াই আমাদেরকে শুরু করতে হবে। শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করলে হবে না, শুধুমাত্র যুবকরা আন্দোলন করলে হবে না, শুধুমাত্র রাজনৈতিক দল আন্দোলন করলে হবে না, ওই শ্রমিকদেরকে আমাদের সংগঠিত করতে হবে। আজকে শ্রমিকরা যদি আন্দোলন করতে পারে, তাহলে শ্রমিকদের পায়ের নিচে ধোলা, রাস্তায় যেমন হেঁটে যায় ধোলা, একসাথে আন্দোলন শুরু করলে ওই শ্রমিকদের ধোলা, ওই ধোলার দ্বারা পদপিষ্ট হয়ে এই সরকারের পতন হতে পারে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে শ্রমিকদেরকে সংগঠিত করতে হবে, কৃষকদেরকে সংগঠিত করতে হবে, ছাত্রদেরকে সংগঠিত করতে হবে এবং সকল রাজনৈতিক দল সংগঠিত হয়ে লড়াই সংগ্রাম একতাবদ্ধভাবে করতে হবে। আমি যে বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরা স্বপ্নবাজ, স্বপ্ন দেখি, জাতিকে স্বপ্ন দেখাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে, ঐতিহাসিক কোন সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছে। আপনারা জানেন 2018 সালে সেই 8 এপ্রিল থেকে 11 এপ্রিল একটানা 4 দিন আমরা পুরো বাংলাদেশ অবস্থান করে গিয়েছিলাম। আন্দোলন কাকে বলে, কিভাবে করতে হয়, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা দেখিয়ে দিয়েছি। এই জেলাতে আন্দোলন হয়েছিল, এই জেলার শিক্ষার্থী বন্ধুরা তারা উপরে সংস্কার আন্দোলন করেছিল। আন্দোলন কিভাবে করতে হয়, কয় প্রকার আন্দোলন, সেটি কিন্তু ছাত্ররা জানে। আমরা কোন সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন করে দেখিয়ে দিয়েছি। ওই রকম আন্দোলন আমাদেরকে আবার শুরু করতে হবে। আজকে সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে, আজকে ইন্ডিয়া আউট আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল আমাদের সভাপতি নুরুল নূর, যেটি ইতিমধ্যে আমাদের ছাত্র নেতা বিজেপি মোল্লা বলেছেন, যে কারণে আজকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইন্ডিয়ার পরামর্শে। আজকে বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক মানুষ রয়েছে, আজকে যারা ওই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, আজকে যারা পণ্য বর্জন করছে, আজকে যারা ইন্ডিয়া আউটের কথা বলছে, তাদেরকে খুন করার, তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এই ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে আওয়ামী লীগ। আমরা বলতে চাই, জীবন যদি দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, আজকে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আমাদেরকে খুন করে থামাতে পারবেন না। আমরা পবিত্র মাহে রমজানে আমরা কেউ ইন্ডিয়ান পণ্য কিনি নাই, আমরা ঈদের পরেও আমরা কেউ ইন্ডিয়ান পণ্য কিনবো না, কিনবো বন্ধুগণ। এবং বাংলাদেশে যারা ভারতীয় রাজাকার রয়েছে, পাকিস্তান আমলে যখন যুদ্ধ হয়েছিল, আমরা ওই পাকিস্তানি রাজাকার চিহ্নিত করেছি, আমরা আলবদরদেরকে চিহ্নিত করেছি। এখন যারা ভারতীয় রাজাকার রয়েছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, কারণ আজকে পাকিস্তান এখন আর আমাদের শত্রু নাই। এখন ভারত আমাদের সব থেকে বড় শত্রু। বাংলাদেশে যে সংকট রয়েছে, এই সংকটের মূলে রয়েছে ভারত। সুতরাং আমাদের মাথাকে ভাবতে হবে। আমেরিকা, ইউরোপ তারা বাংলাদেশে চেয়েছিল একটি সুন্দর নির্বাচন, এটি সত্য কথা, কিন্তু ভারত এত বড় একটি রাষ্ট্র, তাদের চাপে আমেরিকা সেটি বাস্তবায়ন করতে পারে নাই। এবং এই কথাগুলো এখন ভারতের কূটনীতিক তারা বলছে, আমরা নিজেরা নির্লজ্জের মতো স্বীকার করছে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করেছি, আমরা পিটার হাসকে ম্যানেজ করেছি। নির্বাচনের 1 সপ্তাহ আগে পিটার হাস দেওয়া হয়ে গিয়েছিল। আজকে আমেরিকাকে আমরা বলতে চাই যে আপনারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে সাহস জুগিয়েছিলেন, আপনারা পিছটান দিয়ে আমাদেরকে ক্ষতি করেছেন। আপনারা যদি নির্বাচনের আগে এত বড় বড় কথা বলতেন, এভাবে লিপ সার্ভিস না দিতেন, তাহলে আমরা ভিন্ন পরিকল্পনা নিয়ে আমরা ভিন্নভাবে আমাদের আন্দোলন
বেশি নির্ভরশীল হয়ে গিয়েছে আমেরিকার উপরে, ইউরোপের উপরে, তারা অনেক কিছু করে দিবে, কিন্তু আজকে তারা আমাদেরকে হতাশ করেছে। তাহলে এখন কি করণীয় বন্ধুগণ? প্রায় 15 বছর, 10 থেকে 15 বছর ভারতকে ম্যানেজ করার জন্য এদেশের রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে। কাজ হয়েছে? কাজ হয়নি। ভারতকে ম্যানেজ করা যায়নি। আমাদের পাশে ভারত নাই, রাশিয়া নয়, চীন নয়, যে কথা ভারতকে নির্লজ্জের মতো স্বীকার করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আপনাদের এই অঞ্চলের মানুষ। তিনি স্বীকার করেছেন যে 3টি পরাশক্তি চেয়েছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। তার মানে কি? আমেরিকা আমাদের পাশে নাই, পাশে আছে, পাশে নাই। তারা কি করবে আমরা জানি না, ইউরোপ কি করবে আমরা জানি না। আজকে ভারত আমাদের পাশে নাই, চীন আমাদের পাশে নাই, রাশিয়া আমাদের পাশে নাই, এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে। এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র সৃষ্টি করতে হবে। গণতন্ত্র ছাড়া এদেশের জনগণের কখনোই মুক্তি মিলবে না। আমি সকলকে বলবো, আপনারা একতাবদ্ধ হন। ইনশাআল্লাহ এই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এই গণঅভ্যুত্থানের সৃষ্টির আন্দোলন শুরু হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিবে রাষ্ট্রের সাবেক বিপি গণতন্ত্র। আজকে তারা এখানে এসেছেন সাংবাদিক ভাইরা এবং আমাদের নেতৃবৃন্দ এবং জেলার বিএনপির জেলার সম্মানিত সভাপতি এবং উপজেলার সম্মানিত সভাপতি তারা বক্তব্য রেখেছেন এবং অন্যান্য দলের যারা এসেছেন, আপনাদের সকলকে সরকারি সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।